এগিয়ে রাখছে নির্বাচনে। আপনার কাছে কি আপনি মনে হয়? এই পর্যন্ত আপনি নর্মাল কোর্সে যেটা আপনি যদি আমার কাছে তো সামনের যে নির্বাচনটা হবে, হ্যাঁ, সেই নির্বাচনের ফলাফল আমাদের কাছে আসে নাই। সেই নির্বাচনের ফলাফল আসলে আমাদের অতীত যে জরিপ, সেই জরিপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অতীত যে রেকর্ড, কার কত পার্সেন্ট ভোট, এর এত পার্সেন্ট, এই দলের এত পার্সেন্ট, এর এতর বেশি নাই, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা গেল এক। 2 নম্বর, আমাদের দেশে ট্রেডিশনালি আমরা দেখছি যে দলটা একবার ক্ষমতায় এসে 200 আসন পায় বা 180 আসন পায়, পরবর্তীকালে যখন গণেশ উল্টে যায়, আবার একটা নির্বাচন হয়, সে তখন 30 আসন পায় উল্টা দিকে। মানে এমন কোনো মানে কমে যাওয়া দেখি নাই যে 180 পাইছে গত বছর, এই বছরে 150 পাওয়া উচিত বা 140 পাওয়া উচিত, ও 30 হয়ে যায়। সে কারণে বলছি, এখানে বহুদিন ধরে একটা কথা আমাদের প্রচলিত আছে, কারচুপি কিংবা ইঞ্জিনিয়ারিং, এটা প্রচলিত আছে। যেমন এবার কি যুক্ত হয়েছে দেখেন তো, নির্বাচনের 5ই আগস্টের পরে এবার কিন্তু শব্দ আসছে একটা, গুপ্ত, সুপ্ত, এই শব্দগুলা আসছে। এর আগে ছিল রাজাকার, স্বাধীনতার পক্ষ। আমরা এক এক সময় এক একটা শব্দ সংযোগ করি। এখন যে জায়গাটা আমি আসতেছি, আমি মনে করি এবারের যে নির্বাচনটা হবে, এবারের নির্বাচনের একটা আগের ঘটনা বলতে হবে আপনাকে। 18 মাস আগে, এবারের নির্বাচনের আগে ঘটছে, ওই জাতিসংঘের রিপোর্ট বলেন, এক্সওয়াইজের যে রিপোর্টই বলেন, 1400 লোক মারা গেছে, 30-40 হাজার আহত হয়েছে। তারপরে দামি দামি লোক পালায়ে গেছেন, আর খতিব, গভর্নর, বাংলাদেশ ব্যাংকের সব পালায়ে গেছেন, পুলিশ থেকেও লোক পালায়ে গেছেন। তারপর একটা নির্বাচন 18 মাস পরে, মানে ওই যে পালায়ে গেছে, সব প্ল্যাটফর্মগুলো ঠিক হয়ে গেছে 18 মাসে, এটা আমাদের ধারণা, এবং আমরা নির্বাচনে যাচ্ছি। ঠিক আছে, আমরা ফাইনালি নির্বাচনে আসছি। কিন্তু এইরকম ঘটনার পর তো নির্বাচনে এবার প্রথম আসলাম। আর কোনো নির্বাচনের আগে তো সরকার বদল হয়েছে, অন্যান্য সব কিছু ঠিকঠাক ছিল। এখন এইবারের নির্বাচনে কি হবে? 1 নম্বর, আমি বিশ্বাস করি না, শুধু আমরা যে বললি, আমি ফিল করি যে রাষ্ট্রীয় অর্গানগুলা কোনোটাই ঠিক হয় নাই। কেননা আমরা যে সংস্কারে হাত দিছিলাম, কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি। গণভোট পাশ করলে তারপরে ওই যে সংস্কারের প্রস্তাবগুলো, সেগুলো যদি বাস্তবায়ন হওয়া শুরু করবে, তার মানে আমরা আলটিমেটলি নির্বাচন করতে যাচ্ছি সেই পুরনো বন্দোবস্তে। এবং সেটাও কাল্পনিক। পুরনো বন্দোবস্ত বলতে পুরনো সংবিধান তো নাই, সংবিধানটা থেমে গেছে। আমরা সংবিধানবিহীন নির্বাচন করতে যাচ্ছি। এটা আমি সবসময় বলি, আজকেও বলতেছি, আমরা কোনো সংবিধানের অধীনে নির্বাচন করতেছি না। সংবিধানের অধীনে নির্বাচন করলে মানে যেহেতু করতেছি না, নির্বাচনের পর দেখবেন যদি গণভোট পাশ করে এবং গণভোট মোতাবেক সংবিধান সংস্কার আগে না করে, তাহলে পরে এরা ওত নেওয়াই ডিফিকাল্ট হবে। সেটা পরের চ্যাপ্টার। এইবার আসেন ভোটের দিকে আসি। এবারের ভোটে যেটা হবে, 5ই আগস্টের পরের জাজমেন্ট সবচেয়ে বড়। অতীতে কে কি করছে আমার জানার দরকার নাই। অতীতে 16 বৎসর ছিল আওয়ামী লীগ। তরুণ প্রজন্মের যে ভোটারগুলো, সে তারা আওয়ামী লীগকে দেখেছে, দেখার পর তাদেরকে একসেপ্ট করার মতো কিছু নেই। ইনফ্যাক্ট তারা নির্বাচনে নাই। আর অন্য যে দল, যে তরুণ সমাজের অন্য যে প্রায় 4 কোটি ভোটার, তারা, ওর ভিতরে কিন্তু অন্যান্য দলেরও আছে। ধরেন বিএনপির আছে, জামাতেরও কম বেশি আছে। তারা কিন্তু ওই যে তরুণ সমাজের মধ্যে যে দলের সাথে সম্পৃক্ত যেগুলো, তারা কিন্তু তাদের দল ক্ষমতায় দেখে নাই, কিন্তু তাদের যারা পুরনো চাচা, নানা অথবা বড় নেতা, তাদের কাছ থেকে কিন্তু দল সম্পর্কে তারা জানছে, অবগত হয়েছে। আর ওইদিকে জামাত তার সম্পর্কে অবগত হয়েছে। আর যারা অবগত হয় নাই, তারা নিউট্রাল বসে আছে। এখন আসেন, তাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, যে 1400 ছেলে পেলে মারা গেছে, কলেজের ছেলে, একটা কলেজের ছেলে মনে করেন জামাত করে, কিংবা একটা কলেজের ছেলে বিএনপি করে, তাদের চোখের সামনে যখন একটা বন্ধু সহপাঠী মারা গেছে বা তার ভাই মারা গেছে, সে যদি দেখে যে যে দলই বিলং করুক, সেই দলটা ওই ফ্যাসিজমের পক্ষ দিকে টানতেছে, সে কিন্তু ওই দলকে আর ভোট দিবে না। বিকজ এই ফিলিংসটা তার ভিতরে কাজ করবে। সুতরাং সেদিক থেকে বিবেচনায় নিলে এই তরুণ 4 কোটি ভোটার একটা বিরাট ফ্যাক্টর। এবং তরুণ 4 কোটি ভোটার যেদিকে ঝুঁকবে, সেদিকেই মনে করেন একটা বিরাট, মানে কি বলে, সেদিকটাই জয়লাভের সম্ভাবনা হবে। আরেকটা ব্যাপার, তরুণ সমাজ নিবে এবং আমরাও নিব। নাম্বার 1, চাঁদাবাজ বিরোধী সমাজ চাই। কে চাঁদাবাজ আপনি আমি বলতে পারবো না, কিন্তু যিনি চাঁদা দেন তিনি জানেন কে চাঁদা নেন। অবশ্যই তাকে বয়কট করতে হবে। দুর্নীতিবাজ, বিদেশে টাকা পাচার করেন যারা,
কে পাচার করেন তিনি জানেন, এবং আমরাও জানি কারা পাচার করে। সুতরাং এবার ভোটাররা সেই জায়গায় সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। এবং ভোটাররা এইটুক বোঝে, যার গায়ে যত গন্ধই থাকুক না কেন, টাকা পাচার করবে না কে, দুর্নীতি করবে না কে, এবং টাকা পাচার, দুর্নীতি, তারপর যদি মনে করেন যে টাকা পাচার, দুর্নীতি, চাঁদাবাজি, এইগুলা যদি আপনি চিন্তা করেন, তাইলে এগুলার সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু বোঝে যে কারা সম্পৃক্ত। এবং ভোটাররা যদি বিবেচনায় নেয় তাহলে কিন্তু ভোটের হিসাব নিকাশ মিলানো আপনার কঠিন। আর থার্ড বলতেছি, জুলাই চেতনা ধারণকারী ম্যান্ডেটরি। যারা জুলাই চেতনা ধারণ করবেন, এটা তাদেরকে যারা বিশ্বাস, ভোটাররা চিন্তা করবে। এই সব কিন্তু ভোটাররা থিওরিটিক্যালি বলবে। আপনি মাটিকে চিৎকার করেন সারাদিন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এবং কারণ এটা ভোটাররা, এই যে জুলাই চেতনা মাত্র 18 মাস আগের ঘটনা, কেউ ভোলে নাই, ভোলার কোনো কারণও নাই। আর চাঁদাবাজি কারা করে তাদেরকে বয়কট করবে, এটা আপনার আমার বলতে হবে না। এইবার আসেন, নারী বিদ্বেষী কথাও আছে। যারা নারী বিদ্বেষী তাদেরকেও মানুষ বয়কট করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোটাররা তাদেরকে নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে, যে নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে, চাঁদাবাজি বিশ্বাস করতে হবে, তারপর দুর্নীতিবাজ বিশ্বাস করতে হবে, তার উপরে সিদ্ধান্ত নিতে হবে। সেই হিসাবে যদি আপনি ধরেন, তাহলে আপনার এবারের যে ভোট হবে, আবারও বলছি, কারচুপি আর ইঞ্জিনিয়ারিং দুইটা টার্ম যদি না থাকে, কঠিন বাস্তবতা মোকাবেলা করতে হবে দুই জোটকে। জি, প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। একটি কথা তিনি বলেছেন যে, প্রধান এখান থেকে বের না হইলে জামাত তাদের অবস্থান জানাবে। এখনো কি আসলে জামাত সন্দিহান, মানে নির্বাচন পাতানো হবে কি না, সুষ্ঠু হবে? জামাত নির্বাচন নিয়ে সন্দিহান কি না সবচেয়ে ভালো জামাত বলতে পারবে, বাট অন্য কোনো দল সন্দিহান? সবাই কিন্তু নিজ নিজ দল ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমি আপনার যে বক্তব্যটা পড়লেন তার আলোকে বলছি। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি কেউ কেউ বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়ে সেন্টারে গিয়ে ফজর নামাজ পড়বেন, ভোট সেন্টারে। কেউ বলছেন ফজর নামাজ পড়ে গিয়ে ভোট সেন্টারে যাবেন, কি ভোট সেন্টার পাহারা দিবেন। কেন পাহারা দিবেন? যাতে কেউ সেন্টার দখল, কারচুপি বা এই ধরনের কোনো প্ল্যান, এছাড়া তো আর কিছু না। কিন্তু আমরা যে এই বক্তব্যটা দিচ্ছি, কেন দিচ্ছি? তাহলে তো ভাইস ভার্সা, দুই পক্ষই কি সন্দিহান? নাহলে দুই দিক থেকে তো এই কথাগুলো আসছে। ভোট সেন্টারে যাবেন, এখন ভোট সেন্টারে ভোট দিতে গিয়ে যদি কেউ কৌতূহলী হইয়া, আগ্রহী হইয়া আপনি অনেক আগে লাইন দেন, দিতে পারেন। আমি সেখানে আইনগত কোনো বাধা নাই। যদি আসি আমরা আনন্দের সাথে ভোট দিব, শরীফ ভাই আনন্দের সাথে ভোট দিবে, কিংবা ভাবছে যে পরে আমার অন্য কাজ আছে, আমি একটু আগে যাই, হতে পারে। সেটা আপনার লম্বা লাইন হতে পারে, লাইন 1.5 কিলোমিটার হোক। কাজটা কিন্তু নির্বাচন কমিশনের। সেন্টারের নিরাপত্তা এনশিওর করা কাজটা ইসির। এখন সেখানে যদি আমরা দায়িত্ব নিয়ে, মানে আমরা বলি ভোট সেন্টারে, তাহলে কি ইসির কাজ কি, প্রশাসনের কাজ কি? এই বক্তব্যের পরে আমরা কি ইসির কাছ থেকে কোনো বক্তব্য আসছে যে না, আপনাদের তো ফজর নামাজ পড়ে কিংবা তাহাজ্জুদ পড়ে আপনাদের ভোট সেন্টারে যেতে হবে না ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্য, এটা আপনাদের কাজ নয়, এর দায়িত্ব আমরা ইসি নিব। ইসির কাজ, ইসির কাজ মানে আলটিমেটলি প্রশাসনের কাজ। প্রশাসনের কাছ থেকে কি আমাদের সেই বার্তা আসছে? আসেনি, এখন পর্যন্ত আসে নাই। তারপর যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস আছে, যে যে ওনারা যাবে, ওনারা কি সেন্টার দখল করবে কিনা, কিংবা এরা যাবে, এরা এই যে দুই পক্ষ পাহারার নামে যাচ্ছে, মুখোমুখি হলে কি হতে পারে? এগুলো তো নৈতিক দায়িত্ব ইসির এনশিওর করা। সে কি করতে পেরেছে? 1, 2, প্রশাসনের উপরে ধরুন প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, যেটা জামাত বলল যে প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে আছে। যদি এমনটা হয়, তাহলে প্রশাসন যদি আপনার দিকে ঝুঁকে থাকে, ফর এক্সাম্পল, তাহলে আমি কি ভাববো? আমাকে সেন্টারে যেতে হবে,
আর আমি যদি ভাবি প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, আর আপনি যদি ভাবেন প্রশাসন আমার দিকে ঝুঁকে আছে, তাহলে প্রশাসন নিয়ে প্রশ্ন, তার নিরপেক্ষতা নিয়ে। আপনি প্রশাসন মানে ইসি এই মুহূর্তে, তা ইসিকে নিয়ে যদি আপনার এই সন্দেহ থাকে, তার মানে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। যখন এক পক্ষ মনে করে প্রশাসন তার পক্ষে, ওই পক্ষ যদি মনে করে প্রশাসন তার পক্ষে, আমার পক্ষে, এইরকম যদি ভাবে, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। তাহলে তো শুরুর থেকেই আপনার একটা সন্দেহ তৈরি হচ্ছে যে কিন্তু সবাই কিন্তু একটি কথা বলছে, সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেবেন। সবাই তো সুষ্ঠু ভোট হলে, এই যে কথাটা সুষ্ঠু ভোট হলে আসবে কেন? তারা যেহেতু সব পক্ষ নির্বাচনের জন্য উদ্গ্রীব ছিল, তাদের তো এই ফলাফল সুষ্ঠু হলে মানে কি, নির্বাচন সুষ্ঠু হবে, ফলাফল মেনে নিব, এটা তো বলছেন না। আপনি সেন্টারও পাহারা দিবেন, এই কাজ তো আপনার না। আবার এমন কথা আছে যে একটা সেন্টারে মব হলে, একটা সেন্টারে মব ওই হলে আসনের- ওই আসনটাই বাতিল হবে, আসনের নির্বাচনটা স্থগিত স্থগিত হবে। হবে। তাহলে আপনি ভাবেন 300 আসন, 300 আসনের মধ্যে এক একটা সেন্টারে 120টার উপরে সেন্টার থাকবে অ্যাভারেজ, 40-42 হাজার সেন্টারে। তাহলে যদি একটা সেন্টারে মব হয়, এরকম 300 সেন্টারে মব হলে তো নির্বাচন বাতিল হয়ে যায়। আমি একটা কথার খাতিরে, তর্কের খাতিরে বললাম, আপনি 300 আসনের ভিতরে যে সেন্টারগুলি বাইশে যদি একটা আসনে মব হয়, তাহলে তো নির্বাচন বাতিল হয়ে যায়, যদি স্থগিত হয়ে যায়। মানে এই বিষয়গুলো কি, এগুলো আমরা সেটেল করতে পারলাম না কেন? আর এই একটা আসনে মব হইলে পরে নির্বাচন স্থগিত হবে, এই কথা নিয়ে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের তো অনেক আগেই হিসাব নিকাশ করা উচিত ছিল, তারা তো সেটা করেননি। এইসব বিষয়গুলো তো প্রশ্ন থেকে যায়। এগুলা যদি আপনার সমাধান না করে যদি নির্বাচনে মাঠে আসেন, তাহলে তো আপনি অনিশ্চিত হয়ে যাচ্ছে। আইজিপিও তো সেই একই কথা বলছেন যে একটা মব, আজকে আইজিপি ব্রিফিং এ এটি কথা এই বলেছেন। একই কথা বলছেন। তাহলে একটা মব হইলেই তো আপনার নির্বাচনটা বাতিল হয়ে যাচ্ছে কোনো ওই একটা আসনে। কেন্দ্রে তাহলে সারা বাংলাদেশে 300 মবে 300 আসনের নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গায় আগুন দেওয়ার খবরাখবর পেয়েছি। জি।